This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার গ্রেফতার বাংলাদেশি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার গ্রেফতার বাংলাদেশি। প্রথম কোন বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার হলো। সবথেকে বড় খবর ব্রেক এই মুহূর্তে টিভি9 বাংলায়। কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই বাংলাদেশি সম্পর্কে আর কি তথ্য সামনে আসছে? চয়নিকা, দেখো, প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে পাসপোর্ট জালিয়াতি তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। এবং গতকাল পলাশ বিশ্বাস নামে বছর 28-এর এক যুবক, যাকে মধ্যমগ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যেটাতে এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই পলাশ বিশ্বাস সেও কিন্তু জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্টের জন্য টাকার বিনিময়ে আবেদন করেছিল এবং সেই পাসপোর্ট ইতিমধ্যেই সে হাতে পেয়ে গেছিল। এবং তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই পলাশ বিশ্বাস সে কিন্তু একজন বাংলাদেশি নাগরিক, কারণ তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হচ্ছে সমস্ত নথিপত্রই কিন্তু জাল বলেই এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। এমনকি পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে এই পলাশ বিশ্বাস সে বছর 3 আগে বাংলাদেশ থেকে ভারতে আসে এবং তারপর টাকার বিনিময়ে ভুয়ো নথিপত্র দিয়ে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করে। এবং 2023 সালে এই পলাশ সে ভারতীয় পাসপোর্ট হাতে পায় এবং তারপরেই সে বিদেশে পাড়ি দেওয়ার জন্য ভিসারও কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্লাই করেছিলেন, যদিও সেই ভিসা টিভি9 বাংলার পর্দায় এই মুহূর্তে পলাশ বিশ্বাসকে ধরা হয়েছে। সেই পলাশ বিশ্বাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম কোন বাংলাদেশি গ্রেফতার। আমরা আবারও চলে যাব সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে বা গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারছি যে বছর 3 আগে ভারতে আসার পর মধ্যমগ্রাম এলাকাতেই কিন্তু বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন এই পলাশ বিশ্বাস। এবং তারপরেই তার সঙ্গে এই সমরেশ বা মনোজ গুপ্তার যে জাল পাসপোর্টের চক্র, সেই চক্রের সঙ্গে পরিচয় হয় এবং তাদের সূত্র ধরেই কিন্তু সে টাকার বিনিময়ে প্রথমে ভুয়ো নথিপত্র বানায়। আর সেই সমস্ত নথিপত্রকে সামনে রেখেই কিন্তু সে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিল এবং 2023 সালে সে ভারতীয় পাসপোর্টও হাতে পায়। কিন্তু তারপরে সে বিদেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা করে এবং সেই মতোই কিন্তু ভিসার জন্য সে আবেদন করেছিল বা অ্যাপ্লাই করেছিল, যদিও সেই ভিসা এখনো পর্যন্ত হাতে পায়নি। তার পাশাপাশি আরও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই পলাশ বিশ্বাস সে একাই নয়, সে নিজে ভারতীয় পাসপোর্ট শুধু পেয়েছিল তা কিন্তু নয়। বাংলাদেশ থেকে ভারতে আসার পর তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে সে যেহেতু দীর্ঘ প্রায় 3 বছরের বেশি সময় ধরে ভারতে ছিল, সেই সূত্র ধরেই কিন্তু বাংলাদেশ থেকে পরবর্তীতে আরও যারা বিদেশে পাড়ি দেওয়ার জন্য বা ভারতীয় পাসপোর্টের জন্য যাদের কাছে চাহিদা ছিল তাদেরও কিন্তু এই চক্রের সঙ্গে পরিচয় করে দিয়েছিল এই পলাশ। এমনটাও কিন্তু তদন্তকারীরা। থাকো, ওভার টু রাজা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই কারণেই, তার কারণ আমরা ধারাবাহিকভাবে এই খবরের উপর নজর রেখেছি এবং আমাদের দেশের কিছু মির্জাফার কোট আনকোট তারা এই অনুপ্রবেশকে কিভাবে তোল্লাই দিচ্ছেন, ভারতীয় হয়ে তারা ভারতের সর্বনাশ করছেন, অন্য দেশের নাগরিককে এদেশের নাগরিক ঠাউর করিয়ে তারপর নকল তথ্য, জালি তথ্য দিয়ে তাকে ভারতের নাগরিক বানাচ্ছেন। আমাদের দেশের ওপর চাপ ক্রমশ বেড়েই চলেছে, একেই আমাদের রাজ্যের ওপরেও চাপ বাড়ছে। এটা শুধু অপরাধ নয়, এটা মির্জাফার সুলভ অপরাধ। সিদার এইটার প্রবণতা যদি চলতে থাকে, আমরা তো সংখ্যা জানি না, এমন বহু লোক হয়তো সিটির মোড়ে, টবিন রোডে, ডানলপে, মধ্যমগ্রামে ইন্ডিয়ান পাসপোর্ট কিন্তু আসলে বাংলাদেশি। একদমই। এবং যে আশঙ্কাটা এই পাসপোর্ট জালিয়াতির তদন্তে নামার পরই যে আশঙ্কাটা বারবার উঠে আসছিল যে এই ভুয়ো পাসপোর্ট কাদের হাতে যাচ্ছে, পাসপোর্ট মালিক কারা হচ্ছেন, এবং সেখান থেকে কিন্তু এই আশঙ্কা তৈরি হয়েছিল যে অনুপ্রবেশকারীরাই কোথাও ঘুরপথে ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্টের মালিক হচ্ছেন এবং তারা ভারতে থাকছেন বা ভারতের বাইরে চলে যাচ্ছেন। এই পলাশ বিশ্বাস, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি বাংলাদেশি নাগরিক, 3 বছর আগে ভারতে এসেছিলেন এবং তার কাছ থেকে বৈধ ভারতীয় কোনো নথি পাওয়া যায়নি। তার যে ঠিকানা দেওয়া হয়েছিল পাসপোর্টে সেটা সম্পূর্ণরূপে ভুয়ো। এবং এই ব্যক্তি যদি ইউরোপে চলে যান, তিনি কিন্তু ভারতীয় পরিচয় নিয়ে যাচ্ছেন। ইউরোপে যদি তিনি কোনো অপরাধ করেন, সেখানে কিন্তু গোটা বিশ্বে গণ্য করা হবে একজন ভারতীয় সেই অপরাধ করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এই ভুয়ো পাসপোর্ট জালিয়াতির যে ঘটনা, সেই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে কত সহজে অনুপ্রবেশকারীরা এসে তাদের ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন এবং বিদেশে চলে যাচ্ছেন বা ভারতে থাকছেন। পাসপোর্টের মতো একটা গুরুত্বপূর্ণ ভারতীয় পরিচয়পত্র তারা পেয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ সিদ্ধার্থ। দেখুন, পাসপোর্ট হলেই যে সে ভারতীয় নাগরিক হয়ে যায় তা নয়, কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য যে তথ্যগুলো লাগে, যে ডকুমেন্টগুলো লাগে, পাসপোর্ট তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। শুভ, একেবারেই। এবং এই গুরুত্বপূর্ণ তথ্য, মানে এই গুরুত্বপূর্ণ পাসপোর্ট বার করার জন্য যে নথিগুলো ব্যবহৃত হচ্ছে সেই নথিগুলো ভুয়ো।
এবং এটা একটা চক্র চলছে। তুমি যেরকম বলছিলে রাজা, কেউ বা কারা মীর জাফরের মতন কাজ করছে, আদারওয়াইজ তারা ভারতীয় হয়ে বাংলাদেশিদের এই ধরনের দুর্নীতিতে কেন সাহায্য করবে, কিভাবে এই জাল বিস্তৃত আমরা জানার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দমবাবু, কি মনে হয় যে এই ধরনের জাল বিস্তৃত হচ্ছে, এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে তার জেরে কতটা কি ভবিষ্যতে পদক্ষেপ করা যাবে যাতে এই ধরনের অ্যাক্টিভিটি আটকানো যায়, বন্ধ করা যায়? দেখুন, আপনারা না বিস্মিত হচ্ছেন তো। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে একেবারে হেজে মোজে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই ভাই। কারণ আপনি বলুন আজকে যে কিছুদিন আগে মালদা টালদা সব শুনলাম, ভোটার কার্ড হচ্ছে, অমুক হচ্ছে তমুক, এখন শুনছি বাংলাদেশের নাগরিক এখানে এসে এই কাণ্ডগুলো করছে। কেন, কিভাবে করছে? কারণটা হচ্ছে রিল্যাক্সেশন। কোনো ডিআইবি সোর্স ইনফরমেশন থেকে শুরু করে লোকাল পুলিশ স্টেশনের যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং সোর্স যেটা থাকে, যেটা আমরা চাকরি করেছি, আমাদের মতো অনেক ভালো ভালো অফিসার চাকরি করেছে, আমাদের ট্যাকটিক্স গুলো শিখতে হচ্ছে। সোর্স ইনফরমেশন বলে দেবে যে স্যার একটা লোক কিন্তু এখানে দিনের পর দিন থাকছে। কারণ কি বলুন তো, এটা চরম ব্যর্থতা নয় কি? আপনি কোন দিকটা সামলাবেন বলুন? ভালো খবর আপনারা যে দেবেন সেটা কি ভালো খবর? কি অরিন্দমবাবু, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি বলছেন যে একটা সময় হতো, আপনি যে সময়ের কথা বলছেন আপনাদের সময়, সেটা তো মানধাতার আমল নয়, সেটা হতো। কি এমন হলো, কি এমন অজ্ঞাত বা বিস্ময়কর কারণে এখন আর সেটা হতে পারছে না, পুরোটা এই ধরনের ইনফিলট্রেশন হয়ে গিয়েছে, কি কারণ? হ্যাঁ, না দেখুন, আমাদের সময় এটা হয়নি, কে বলেছে হয়েছে? সেটা হচ্ছে কি মেটিয়াপুরে যে একজন ডাক্তার, সেটা আমি আপনাকে বলেই দিচ্ছি যে আগে ভোট করাবার জন্য নিয়ে আসতে চলে যেত, কিন্তু এখন তো আপনারা দেখছেন অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার জন্য বিনা রক্তপাতে যে চক্রান্ত 2012 সালে খাগড়াকল থেকে যে শুরু হয়েছে একের পর এক, আজকে তো যা দেখতে পাচ্ছি মানে কম্বলের লোম বাছার মতো। এর জন্য দায়ী কে আপনি আমাকে বলুন? দায়ী তো প্রশাসন, দায়িত্ব হচ্ছে কি ডিআইবি ইনফরমেশন, দায়িত্ব হচ্ছে কি লোকাল যে সমস্ত লোকাল। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই ধরনের ঘটনায় সরাসরি সজোরে প্রশাসনকে দায়ী করছেন এবং তাদের ব্যর্থতাকে আরো প্রকট করছেন। জয়নিকা, এদিকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যখন পাকড়াও বাংলাদেশি, তখন সীমান্তে বাংলাদেশের উস্কানি সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অশান্তিতে না জড়াতে গ্রামবাসীদের তিনি পরামর্শ দিচ্ছেন। সমাজ বিরোধী এবং জঙ্গিরা যেন হোটেলে আশ্রয় নিতে না পারে, মালদার সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ান লোকেরা এপারে চলে আসুন, বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। আর এই বাংলাদেশি যোগে যে কত কিছু বিয়োগ হয়ে যাচ্ছে সেটা বোধহয় আমরা বুঝতে পারছি না। দিস ইজ দ্য হাই টাইম বলে এটা বোধহয় সেই সময় এসে দাঁড়িয়েছে। তার কারণ সাইফ আলী খান, তার মতন একজন প্রথম সারির জনপ্রিয় অভিনেতা, তিনি তার বাড়িতে যেভাবে আক্রান্ত হয়েছেন, তারপর যে আক্রমণ করেছে সে, তার সম্বন্ধে যা যা তথ্য আসছে আপনাদের আমরা জানিয়েছি, চাঞ্চল্যকর। সে কিভাবে এসেছিল, এই মুহূর্তে সে কাদের সঙ্গে দেখা করেছে, সে কাদের হেল্প নিয়েছে, সে আধার কার্ড বানাতে চেয়েছে না পেরে কার নামে সিম বানিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ফলে এক্ষেত্রেও সেই বাংলাদেশি যোগ এই মুহূর্তে এই গোটা বিষয়টা কিভাবে তদন্ত চলছে আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, এই শরীফুল সম্বন্ধে, তার গতিবিধি সম্বন্ধে যা যা জানা যাচ্ছে, একা শরীফুল এটা করা সম্ভব নয়। দেখো, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জিজ্ঞাসাবাদে এবং সে স্বীকার করেছে যে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল সে, এবং তারপরে মেঘালয় থেকে সে চলে আসে পশ্চিমবঙ্গে।
টানা লাগাতার কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সিম কার্ড বানানোর চেষ্টা করে এবং সে কোনোভাবেই সে আধার কার্ড বানাতে পারেনি। প্রথমে সে আধার কার্ড বানানোর চেষ্টা করছিল, তার পরবর্তী ক্ষেত্রে এক ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়। সেই ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে পশ্চিমবঙ্গের মাটি থেকে তিনি প্রথম ভারতীয় সিম কার্ড পান। আর এই সিম কার্ড হাতে পেয়ে তিনি চলে যান মুম্বাইতে পাড়ি দিয়ে কাজের চেষ্টা করতে থাকেন, কিন্তু যেহেতু ভারতীয় আইডেন্টিটি কার্ড ছিল না সেই কারণের জন্য সেখানে সে প্রাথমিকভাবে কাজ পায়নি। এই সময় অমিত পান্ডে নামে এক লেবার কন্ট্রাক্টরের সঙ্গে তার পরিচয় হয়, যে তাকে বিনা পরিচয়পত্রে কাজের ব্যবস্থা করে দেয় এবং ওল্ডি এবং থানে এলাকার বিভিন্ন পাব এবং হোটেলে হাউসকিপিং এর কাজ পান তিনি। এবং যখন এই কাজ তিনি করছিলেন সেই সময় বান্দ্রার এই ধরনের সেলিব্রিটিদের বাড়ি তার নজরে আসে এবং সেই জায়গায় সে লুটপাট চালাবে এমনটাই তার পরিকল্পনা ছিল এবং সেই মোতাবেক সে পা ফেলতে শুরু করে। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে প্রাথমিকভাবে সে দাবি করে যে সে কলকাতার বাসিন্দা, কিন্তু তার ফোন যখন পুলিশ বাজেয়াপ্ত করে চেক করে তখন দেখে যে তার ফোন থেকে প্রত্যেকটা কল হয়েছে বাংলাদেশে। এবং তখনই সন্দেহ হতে সেই ফোন নাম্বারের সূত্র ধরে যখন বাংলাদেশে যোগাযোগ করা হয় তখন শরীফুলের ভাই নিজে তিনি ফোন তোলেন এবং তার এই পথ ধরে এসে বান্দ্রায় যায় এবং সেখানে গিয়ে সেলিব্রিটিদের বাড়িতে সেই ধরনের ঘটনা ঘটবে, তার এইটা মোটিভ ছিল এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। ভাগ্যিস এক্ষেত্রে সে ধরা পড়লো, যে কারণে এই গোটা বিষয়টা গোটা জালটা সামনে আসছে। রাজা, দেখুন, তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় যে রায় হয়েছে তাতে তো অনেকেরই তৃপ্তি হয়নি এবং সান্ত্বনা বৃহত্তর সমাজের একটা বড় অংশই পায়নি, রাজনৈতিক দলগুলোও পায়নি। এখন দেখুন এসইউসিআই এর মিছিল আপনাদের দেখাচ্ছি, সুবিচারের দাবিতে এসইউসিআই কলকাতায় মিছিল করছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে সুশোভন, মিছিল এক্স্যাক্টলি কোথায় হচ্ছে এবং আয়তনে কত বড়? দেখো, আয়তনে যথেষ্টই বড় এবং এই মিছিল হেদুয়া থেকে শুরু করে ধর্মতলা অবধি যাবে। বর্তমানে কলেজ স্ট্রিটে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই যে মিছিল, যে তিলোত্তমা কাণ্ড এবং তারপর যে বিচার, সেই ন্যায় বিচার পেতে হবে সেই দাবিতেই। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব যে ন্যায় বিচার পেতে হবে আজকে সেই দাবিতেই আপনাদের মিছিল, এবং তার সঙ্গে রাজ্য সরকার উচ্চ আদালতে যাবে এবং যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের এতে যাতে আরও রায় হয় সেই জায়গা থেকে ফাঁসির দাবিতে আপনার কি বলবেন? রাজ্য সরকার প্রথম থেকেই এই প্রমাণ লোপাট করে এবং কেসকে লঘু করে দেখিয়ে আড়াল করতে চাইছে মূল দোষীদের, এটা জনসমক্ষে প্রকাশিত এবং প্রমাণিত। আজকে এটা লোক দেখানোর ব্যাপার। পশ্চিমবাংলার মানুষ এই রায়ে প্রচণ্ড বিক্ষুব্ধ, আহত এবং তারা মনে করছে যে এটা কোনো বিচারই হয়নি। যেখানে মাল্টিপল ক্রিমিনালসের জড়িত থাকার কথা সেখানে একজনকে ধরে শাস্তি দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আজকে মানুষের এই সেন্টিমেন্টটাকে দেখানোর জন্য, তার প্রতি সহানুভূতি দেখানোর জন্য আজকে তিনি ফাঁসি চাইতে চাইছেন, কিন্তু তিনি তো প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত। মূল যারা কালপিট তাদের তিনি আড়াল করেছেন এবং তার পুলিশ তো 24 ঘন্টার মধ্যে মূল কালপিট ধরে নিয়ে এসে এবং পরবর্তীতে তার দলের নেতা 7 দিনের মধ্যে এনকাউন্টার করে শেষ করতে চেয়েছিলেন। ধন্যবাদ সুশোভন, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, এসইউসির মিছিল থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এবং নিশানা করা হচ্ছে। এদিকে আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার হাইকোর্টে আবেদন করলো। রাজ্য সরকার কালকেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন যে তারা সন্তুষ্ট নন। তার আগে তিনি ক্যামেরার সামনেও বলেছিলেন। তারপরে দেখলাম আজকেই বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে রাজ্য সরকার আবেদন করেছে মৃত্যুদণ্ড চেয়ে। চলে যাব শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির কাছে। শ্রাবন্তী, আবেদনে ঠিক কি বলা হয়েছে? দেখো, এই আবেদন শুধুমাত্র করতে চাইলেই যে করা যাবে সেরকমটা নয়। যেহেতু সিবিআই এই মামলার তদন্ত করছিল, সেক্ষেত্রে রাজ্য সরকারকে আলাদা করে এই মামলাটির উল্লেখ করার কথা ছিল। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে চাইছিলেন উচ্চ আদালতে এই ফাঁসির সাজার জন্য, তিনি আলাদা করে আবেদন করতে চাইছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। কাল রাতে এই নির্দেশ আসে এবং তারপর সরকারি আইনজীবীর পক্ষ থেকে এজি আজকের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। যেটুকুনি আমরা জানতে পারছি, বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি একসময় কামদুনির রায় দিয়েছিলেন, তার এজলাসেই এই মামলা পরে যাবে। আপাতত যেহেতু তিনি ছুটিতে রয়েছেন, তাই বিচারপতি দেবাংশু বসাক যদি এই সপ্তাহে মামলা হয় তাহলে সেই মামলাটি শুনতে পারেন এবং সেক্ষেত্রে রাজ্য কেন এখানে ফাঁসির সাজা চাইছে সে বিষয়টা স্পষ্ট করে তুলে ধরবে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মালদা থেকে এই প্রসঙ্গে কি বলেছেন আবার শোনাবো। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই,
তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তাহলে অন্যায় করবো, তাকে ক্ষমা করে দেবো? কেন বলবে? এই কেসটা আমি সত্যি বলতে পারি না, আমি নিজেও একজন লয়ার ছিলাম। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় পরবর্তী সময় এই মামলা সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো দেখছে, আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এই যে এই অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আরও যেগুলো ঘটেছে, পুলিশের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়ে আগামী তদন্তের, এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সংস্থাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে, কারণ সঞ্জয় যে প্রকৃত দোষী তার স্ত্রী কিনা বা তার সাথে আরও একাধিক লোক দোষী আছে কিনা, সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন, আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী কি বললেন। কিন্তু কখনো কখনো কোনো কাকতালীয় ঘটনা এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ফাঁকতাল রয়েছে সেটা সামনে নিয়ে আসে। এই কথা কেন বলছি, তার কারণ সঞ্জয় রায়ের সাজা ঘটনা যখন হচ্ছে, তখন বাসন্তীতে জানতে পারা যাচ্ছে 12 দিন ধরে নিখোঁজ থাকার পর এক কিশোরীর দেহ পাওয়া যাচ্ছে, বিবস্ত্র দেহ পাওয়া যাচ্ছে মাটির নিচে। ভাবুন একবার, 12 দিন নিখোঁজ থাকার পর। তারপর ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা গিয়েছে বলে জানতে পারছি আমরা। এই দুজন ওই কিশোরীর বন্ধু বলে জানা যাচ্ছে। আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত ত্রিকোণ প্রেম ইত্যাদি নানা বিষয় নিয়ে সন্দেহ অনুমান রয়েছে। কিন্তু ওখানকার মানুষজন, ইনক্লুডিং তার পরিবারের লোকজন, তার মা বুক ফাটা কান্না কেঁদে বলছেন যে প্রশাসনকে দায়ী করছেন। তিনি বলছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আর কি বলছেন তারা আমি জানবো। আমার সহকর্মী শর্মিষ্ঠা এই মুহূর্তে রয়েছেন বাসন্তীতে। শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন কোন প্রশ্ন জোরালো হচ্ছে, পরিবারের লোকজন কি বলছেন? একদম তোমার কথা ধরেই আমি বলবো, সত্যি তো আরজি করের যখন ঘটনা, মানে তিলোত্তমার যখন রায় প্রকাশ হচ্ছে, তার থেকে 60-62 কিলোমিটার দূর, সেই 60-62 কিলোমিটার দূরে এক আদিবাসী নাবালিকার রক্তাক্ত বিবস্ত্র দেহ উদ্ধার হলো ধানের ক্ষেত থেকে। এবং একটা বিষয় উল্লেখযোগ্য, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা ত্রিকোণ প্রেমের তত্ত্ব দিলেও পাড়ার লোক, অভিযুক্তের পরিবার, এমনকি নির্যাতিতার পরিবারের তরফ থেকে এই সমস্ত বিষয়টা, মানে এই ত্রিকোণ প্রেমের তত্ত্বটা তারা শিলমোহর দিতে রাজি নন। তারা বলছে আমরা ঘুণাক্ষরে বুঝতে পারিনি। যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সেই দুজনের মধ্যে অন্যতমকে এই নাবালিকা কাকা বলে ডাকতেন, যার ডাকেই সে সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে গিয়েছিল। সেই সন্ধ্যে 7টায় ওই কাকার সঙ্গেই তাকে শেষ দেখা যায়। তারপর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। এবং এই টানা 12 দিন ধরে যে খুঁজেছে বিভিন্ন পক্ষ, মানে এলাকার মানুষ খুঁজেছে, নির্যাতিতার পরিবার, মানে মৃতের পরিবারের তরফ থেকে বারবার খোঁজার চেষ্টা হয়েছে, পঞ্চায়েতের তরফ থেকে বারবার খোঁজার চেষ্টা হয়েছে, পুলিশে অভিযোগ জানানো হয়েছিল, পুলিশ এসেছে, এলাকা একটুখানি ঘুরে দেখেছে, 12 দিন ধরে খুঁজে পাওয়া যায়নি। 12 দিন ধরে খুঁজে পাওয়া যায়নি। প্রপার ইনভেস্টিগেশন এই 12 দিনে হয়নি বলে জানা যাচ্ছে না। এবং একদম প্রপার ইনভেস্টিগেশন এই 12 দিনে হয়নি। এবং এই যে 12 দিন ধরে সে নিখোঁজ ছিল, এই 12 দিন ধরে যে বিভিন্ন পক্ষ খুঁজেছে না, তার মধ্যে অভিযুক্ত একজন, মানে যাকে ওই নাবালিকা কাকা বলে ডাকতো, সে কিন্তু প্রত্যেকটা দিন ওই খোঁজ পর্বে সে প্রত্যেকটা দিন সামিল হয়েছে। পঞ্চায়েতে বিভিন্ন বার, যেহেতু তার সঙ্গেই নাবালিকাকে শেষবার দেখা গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হচ্ছে। সে কি এই কারণে শুরুতে বললাম, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আমি এই কারণে শুরুতে বললাম বিস্ময়কর, যে মূল অভিযুক্ত সে 12 দিন ধরে ঘুরে বেরিয়েছে, বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে। 12 দিন পর তার দেহ পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে যে ত্রিকোণ প্রেম ইত্যাদি ন্যারেটিভ সেখানে তৈরি করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এই খুনের মূল কারণ কি সেটা পুলিশ জেনে উঠতে পারেনি, যে কারণে মৃতার পরিবারের লোকজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। আমার দুই সহকর্মী রাজা এবং শুভজিৎ দুজনকে ধন্যবাদ জানাই। শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত মেট্রো ট্রায়াল রান। বউবাজারে যে অংশে বিপর্যয় ঘটেছিল সেখানেই চলল মেট্রো। 2019 সাল থেকে 4 বার বিপর্যয় ঘটেছে বউবাজারের ভূগর্ভের একাধিক অংশে। অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার
এবং নিজেদের পরিকল্পনা বদল করে অবশেষে বউবাজারের মাটির তলায় মেট্রো লাইন বসানো শেষ। আজ বউবাজারের নিচ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধীর গতিতে মেট্রো ট্রায়াল রান করা হয়। মেট্রো ট্রায়াল রান শেষে কি বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত। একদমই, দেখো শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই মেট্রো চলে এবং 2.63 কিলোমিটার টোটাল অংশ, যেখান থেকে আজ প্রথমবারের জন্য ট্রায়াল রান করা হয়। মূলত মেট্রো যিনি জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি, তিনি পুরো বিষয় দেখেন এবং তার তত্ত্বাবধানে মেট্রো কতটা কোথায় থামছে, কতটা অংশ কাজ হয়েছে, গোটা বিষয়টি দেখেন এবং তিনি কাজের প্রতি যথেষ্ট সন্তুষ্ট। কারণ বউবাজারে যেভাবে বিপর্যয় নেমে এসেছে বারবার, তাতে যেভাবে লাইন পাতা হয়েছে, যেভাবে কম্পন রোধী যন্ত্র বসানো হয়েছে এবং সিগন্যালিং প্রক্রিয়া যেভাবে কাজ করা হচ্ছে, তা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে অন্তত এপ্রিলের শুরুতে এই সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ চালু হয়ে যাবে। কারণ সিগন্যালিং প্রক্রিয়ার আধুনিকীকরণের জন্য আগামী দেড় মাস কাজ মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই কারণে এই গোটা সময়টায় মূলত সিগন্যাল পদ্ধতি আধুনিকীকরণ এবং অন্যান্য কাজ হবে বলে মেট্রো সূত্রে খবর। আপাতত তোমাকে ধন্যবাদ শান্ত। এদিকে লাগাতার সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখে চলেছে, একটু পরেই হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন সাইফ আলী খান। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে তিনি লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তিনি ছাড়া পাচ্ছেন। জেপি সিং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। मिस्टर सिंह, आई वांट टू नो हाउ लॉन्ग इट विल टेक टू रिलीज हिम। देखिए, मैं आपको बताना चाहता हूं कि लीलावती अस्पताल के बाहर जो मेन गेट है, आउट गेट है, वहां पर भारी मीडिया का जमावड़ा है। पुलिस बहुत बड़ी संख्या में है और थोड़ी देर पहले यहाँ पर करीना कपूर व्हाइट कलर की रेंज रोवर कार से जब बाहर निकली, पूरी तरह से उनके कार का जो कांच है वो ब्लैक था और ये बड़ा क्योस हो गया उस समय समझना कि सैफ अली खान उसके अंदर है या नहीं है। और इसी बीच में करीना कपूर सदगुरु शरण अपने घर पहुंची, जो खार वेस्ट में लिंक रोड पर है, और वहां पर भी मीडिया का बड़ा जमावड़ा था और लोग, फैंस बहुत बड़ी तादाद में थे, तो पुलिस को फैंस को हटाने में बड़ी दिक्कत आ रही थी। तो उसके बाद करीना कपूर वहां से यू टर्न लेके करिश्मा कपूर के घर गई और करिश्मा और करीना दोनों दोबारा सदगुरु शरण खार में आए हैं। और यहाँ पर अभी मैं आपको बता दूं कि 3:30 से 4 बजे के बीच में ऐसी हॉस्पिटल के सूत्र से हमें जानकारी मिली है कि सैफ अली खान बाहर आ सकते हैं। इनकी जो गाड़ियों का 3 गाड़ियों का कारवां यहाँ पर आया हुआ है। अब सैफ अली खान पैदल चलकर आते हैं या फिर व्हील चेयर पर आते हैं, क्योंकि डॉक्टरों ने उन्हें व्हील चेयर पर बाहर निकलने की सलाह दी है। तो फिलहाल आपको शुक्रिया। কথা বলছিলাম জেপি সিং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে লীলাবতী হাসপাতালের সামনে রয়েছেন এবং তিনি জানালেন যে আর কিছুক্ষণের অপেক্ষা, ইতিমধ্যেই করিশ্মা কাপুর এবং করিনা কাপুর পৌঁছে গেছেন, তারপরে হাসপাতাল থেকে মুক্তি পেতে চলেছেন সैफ।